ঠিক আছে, তোরা যা করার কর, আমি এই বিয়াতে শরিক হমু না। এমন করবেন না আম্মা, এবার ক্ষান্ত দেন, অনেক করেছেন। জমিলা বেগম উঠে চলে গেলেন। সিদ্দিক সাহেবও উঠে দাঁড়ান, পেছন থেকেই বললেন, নাফি রাজি থাকলে বিয়েটা হচ্ছে মা, এই শুক্রবারই হচ্ছে। মেনে নেওয়ার চেষ্টা করুন। আমি একজন লোভী লোক হয়ে উঠেছি, মেয়েকে কাছে রাখার সুযোগ আমি হাতছাড়া করব না। আমি আপনাকে বিয়ে করব না, করব না, করব না, করব না। দারুণ হাতের লেখা। মোড়ানো কাগজটা দুমড়ে মুচড়ে আছে। এই মাত্র পাশের বারান্দা থেকে এসে কেউ একজন উড়িয়ে ছুঁড়ে দিয়ে গেল তার দিকে। কাজ সেরে দৌড়ে পালিয়েছে। 3বার বিয়ে করব না লিখেছে, অর্থাৎ সে সিরিয়াস। কিন্তু তার সিরিয়াসনেসে হাসি পেল আরিফের। মনে মনে বলে উঠল, তুমি করবে, তোমার খাঁড়ও করবে। আরিফ আর মোড়া দিতে দিতে ঘরের দিকে গেল। নাফিয়ার দেওয়া প্রত্যাখ্যানের কাগজটি তার হাতে এসে ডায়েরির মধ্যখানে রেখে দিল। পরিকল্পনা করলো ভবিষ্যতে তার বাচ্চাদের দেখাবে, বলবে তার মা তাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু লাভ হয়নি। তার বাবা ঠিকই তাকে বিয়ে করেছে। আজগুবি ভাবনায় নিজেই হেসে নিল এক দফা। দাঁড়ালো আয়নার সামনে, নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো, নিজেকে নিজেই প্রশ্ন করলো, শুধু আরিফ থেকে নাফিয়ার বর আরিফ হিসেবে তাকে কেমন দেখাবে? উত্তরটাও নিজেই দিল নিজেকে। অল পারফেক্ট, শুধু ভুঁড়ি কমাতে হবে। শিরিন বেগম এলেন ঘরে, এক গ্লাস দুধ তার হাতে। ছেলেকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠলেন, কি করছিস? আম্মা দেখো তো তোমার ছেলেকে জামাই হিসেবে কেমন লাগবে। শিরিন বেগম আরিফের দিকে চেয়ে জবাব দিলেন, জঘন্য। নাফি আরো ভালো ডিজার্ভ করে। এত ভালো আবার নাফির স্বাস্থ্যের জন্য ভালো না, একটু খারাপ নাফির জন্য ভালো। শিরিন বেগম কিছু বললেন না, দুধের গ্লাস এগিয়ে দিলেন। এখনো দুর্বলতা আছে আরিফের, সেটি দূর করতে হবে। আরিফ 2 ঢোকে গ্লাস শেষ করে বলে ওঠে, আম্মা চলো বিয়ের শপিং এ যাই। এত তাড়া বাব্বা? যত তাড়াতাড়ি বিয়ে করব তত ভালো। ওই মেয়ের মাথায় 2-1টা তার ছিঁড়ে গেছে, জোড়া দিতে হবে। নাফি কি রাজি? না। শিরিন বেগম অবাক হয়ে বলে ওঠেন, রাজি না হলে কিভাবে? কিভাবে কি? এভাবেই বিয়ে হচ্ছে, ওর মতামত দিয়ে কি আসে যায়। জোর করে বিয়ে করবি বুঝি? আরিফ দাঁত বের করে হেসে বলল, হ্যাঁ। মেয়েটাকে সিদ্ধান্ত নিতে দে, বিয়ে কোনো ছেলে খেলা নয়। আরিফ শিরিন বেগমের দিকে এগিয়ে এসে বলল, ছেলে খেলা নয়, অনেক দায়িত্বের, অনেক স্যাক্রিফাইসের। আমি সবই জানি মা। আমি তোমাকে আর বাবাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, দেখেছি দুজন কিভাবে তাল মিলিয়ে সংসারটাকে টিকিয়ে রেখেছো। শুধু দেখলে হবে, শিখেছিস কিছু? শিখছি। আতাউর সাহেব ঘরেই আছেন। স্ত্রী আর ছেলের কথা শুনে ঘরে এলেন। ছেলের কাঁধে হাত রেখে বললেন, এত উতলা হতে হয় না বাবা, বিয়ের আগে আমি উতলা হয়েছিলাম তোর মায়ের জন্য। এখন আমার অবস্থা দেখ, নিজের ঘরেই ভয়ে কুকড়ে থাকি। আরিফ ঠোঁট টিপে হাসলো। শব্দ করে হাসা যাবে না, মায়ের হাতের উপর ভরসা নেই। উড়াধুরা চলতে শুরু করলে থামবে না। আতাউর সাহেব দারুণ মানুষ, হাসি ঠোঁট থেকে সরে না, মোটেও গম্ভীর নন। তার কিছু স্বভাব আরিফের মধ্যে এসেছে। আতাউর সাহেবের এরূপ কথায় শিরিন বেগম জবাব দিলেন, ভয় পাওয়ার মতো কাজকর্ম করলে ভয় দেখাবো না? আতাউর সাহেব আরিফের দিকে চেয়ে বললেন, ঘরের বাইরে পুরুষ বাঘ আর ঘরে বিড়াল। তোরও তো দিন আছে, নিজেকে শক্ত কর বাবা, সামনের পথ ভীষণ ভয়াবহ আর কঠিন। শিরিন বেগম বলে উঠেন, একদম উল্টাপাল্টা শেখাবেন না আমার ছেলেকে। আতাউর সাহেব জবাবে বললেন, সত্যি বলছি। বাপ ছেলেকে নিয়ে আর পারলাম না। বলে স্থান ত্যাগ করেন শিরিন বেগম। তো বড় সাহস দেখেছিস, অন্য মেয়েদের সাথে হেসে হেসে কথা বলে আর আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। ছাদে গোল হয়ে বসেছে সাদিফ, নাফিয়া আর জোহান। সাদিফ মুখে কুলু পেটেছে, সেদিন মার খেতে খেতে বেঁচেছে, আজ মুখ খুললে তারই বিপদ। কিন্তু জোহান পূর্ণ সায় দিল নাফিয়ার কথায়, বলল, ঠিক বলেছেন আফিফু, আরিফ ভাই লোকটা মোটেও সুবিধার না। সেটাই তো, ডিরেক্ট বিয়ে। আমার কি বয়স? বিয়ের বয়স হয়েছে এখন, তাও আবার ওনার মতো বুড়ো একটা লোককে। আমাদের মধ্যে 8 বছরের গ্যাপ। জোহান আঙ্গুলে গুনতে শুরু করলো, গুনে বলল, না আফিফু, এখন তোমাদের মধ্যে 7 বছরের গ্যাপ। তোমার 19 বছর হয়ে গেছে। পেছন থেকে হুট করে সাদিফ তারই ছোট ভাইকে বলে উঠল, মাথা মোটা। কিন্তু তারা দুজন চুগলি করতে ব্যস্ত। নাফিয়া বলে যাচ্ছে আর জোহান তাল মেলাচ্ছে। নাফিয়া বলল, তোরা তো আমার ভাই, বলতো এই লোকটাকে কিভাবে সাহায্য করা যায়? আমার কাছে দারুণ আইডিয়া আছে আফিফু। নাফিয়া ভীষণ রেগে রাগান্বিত মুখটা মিয়ে এলো, আগ্রহের সাথে প্রশ্ন করলো, কি আইডিয়া? ওনাকে আমরা রাতে ডাকবো, বলবো নাফিফু কথা বলতে চায়। এরপর ওনার মুখে কালো কাপড় বেঁধে ওনাকে তোমাদের বাড়ির গ্যারেজে নিয়ে বেধড়ক পিটুনি দিব। নাফিয়ার
মুখটা কুচকে এলো। সাদিফ আরেক দফা ভাইকে মাথা মোটা বলে সম্বোধন করে। জোহান ছেলেটা কলেজে পড়ে, অথচ তার বুদ্ধি যেন হাঁটুর নিচে পড়ে আছে। নাফিয়া সন্তোষ প্রকাশ করলো না এই বুদ্ধিতে, মুখ ফুলিয়ে বসে রইল। অন্যদিকে একের পর এক মেসেজ এসে যাচ্ছে সাদিফের ফোনে, সবগুলোই হুমকি। শেষমেশ একটা মেসেজে আরিফ লিখেছে, নাফি কোথায়? এটার জবাব দেওয়াই যায়। ছাদে আছে আমাদের সাথে। আমি আসছি, আর খবরদার যদি নাফিকে কিছু জানাবি না। ঢোক গিলল সাদিফ। আরিফের কথা মতো মুখে তালা এঁটে বসে। মিনিট পাঁচেকের মধ্যে আরিফ এসে হাজির। হুট করে আরিফকে দেখতে পেয়ে চক্ষু কপালে উঠে নাফিয়ার। ততক্ষণে আরিফ পাশ ঘেসে বসছে। নাফিয়া তৎক্ষণাৎ সরে গেল, ফুঁসতে শুরু করলো রাগে। আরিফ সাদিফ আর জোহানের দিকে চেয়ে বলল, কি সমস্যা? এভাবে তাকিয়ে আছিস কেন? দুজনের আগে নাফিয়া বলে উঠে, এখানে কেন এসেছেন? আমাদের বাসায় কার পারমিশন নিয়ে এসেছেন আপনি? হবু শ্বশুর বাড়িতে আসতে পারমিশন লাগবে? নাফিয়ার রাগ আরো তীব্র হলো। ইচ্ছে করছে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে, সেটা পারবে না। অগত্যা উঠে চলে যেতে চাইলো। তখনই আরিফ সাদিফের দিকে চেয়ে বলে, নাফি এক কদম ছাদের দরজার বাহিরে দিলে তুই মার খাবি, সাথে তোর ভাইয়ের হাড়গোড়ও বোনাস হিসেবে ভাঙবো। নাফিয়া ঘুরে তাকায়, ফিরে এসে বলল, আমার ভাইদের হুমকি দেন, সাহস তো কম নয় আপনার। আরিফ শয়তানি হাসি হেসে বলল, হবু শ্যালকদের হুমকি দিয়েছি। চুপ থাকুন আপনি, এটা আপনার শ্বশুর বাড়ি না, আর ওরা আপনার শ্যালকও না। আরিফ নাফিয়ার কথায় কোনো গুরুত্ব দেয়নি, যেন শুনেইনি তার কথা। সামনে থাকা দুজনের দিকে চেয়ে বলল, ভাগ এদিক থেকে। সাদিফ ভদ্রভাবে উঠে গেল, সাথে টেনে জোহানকেও নিয়ে যাচ্ছে। নাফিয়াও তাদের পিছু নিল। আরিফ এক লাফে উঠে দাঁড়ায়, দৌড়ে গিয়ে হাত টেনে ধরে বলল, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে যাওয়ার অনুমতি দিয়েছি? নাফিয়া ভয় পেল না, বরং দ্বিগুণ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আপনি কে আমাকে অনুমতি দেওয়ার? রাগী চেহারাটাও ভীষণ মায়াবী, অদ্ভুতভাবে টানছে আরিফকে। দুহাত একত্র করে নিজের হাতের মুঠোয় নিয়ে কিছুটা দূরত্ব কমায় আরিফ। নাফিয়া এবার পেছালো না, ভয় পেল না, বিব্রত বোধ করলো না। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল। আমি কেউ না? না, কেউ না। জবাবটা যেন ঠোঁটের ডগায় এসেছিল। সমস্যা নেই, এই শুক্রবারে হয়ে যাব। আরিফের কণ্ঠ শান্ত শীতল, চোখ জোড়া ক্ষুদ্র তবে গভীর অর্থবহ। নাফিয়া নিস্তেজ হয়ে যেতে চেয়েও নিজেকে শক্ত করে রেখেছে। কি হবেন? বাবু খুব কাছের একজন। আরিফ অন্য হাতে নাফিয়ার কপালে চুলগুলো কানের পেছনে গুজে দিল। লোকটা তাকে শক্ত থাকতে দিবে না, দুর্বল হয়ে আসছে। ঠিক তখনই সেদিনের কথা মনে এসে গেল। নাফিয়া দাঁতে দাঁত পিষে বলল, কেউই হবেন না। আপনাকে আমি বিয়ে করব না, একদম করব না। কেন করবেন না? কারণ আপনি ভালো লোক না। খারাপ কি করলাম? অন্য মেয়েদের সাথে এভাবে হেসে কথা বলেন, নিশ্চয়ই আরো মেয়েদের সাথে এভাবে খাতি জমিয়েছেন আপনি। ওই মেয়ের জন্যই পুরোপুরি সুস্থ না হয়ে অফিসে চলে গিয়েছিলেন, তাই না? আরিফ হেসে ফেলে বলে, তোমার কি হিংসে হচ্ছে? জি না। তাহলে রাগ দেখাচ্ছ কেন? বিয়ের প্রস্তাব কেন দিয়েছেন? আরিফ হুট করে মনে হলো সেই এলোমেলো হয়ে কপালে পড়ে থাকা চুলগুলো ভালো ছিল। এই পরিপাটি রূপ ভালো লাগছে না। আবারও কানের পেছন থেকে চুলগুলো নিয়ে এলোমেলো করে দিয়ে বলল, বিয়ে করতে চাই, তাই দিয়েছি। নাফিয়া মুখ ঘুরিয়ে বলল, করব না আমি বিয়ে। বিয়ে আমাকেই করতে হবে, আজ হোক কাল হোক, যেদিনই হোক আমাকেই করতে হবে। তাছাড়া তোমার কাছে অন্য কোনো অপশন নেই নাফি। অপশন খুঁজে নেব। হাতে চাপ পড়লো, সামান্য ব্যথা অনুভব করলো নাফিয়া। ব্যথিত চোখে চাইতেই দেখলো আরিফের মুখখানা শীতল নেই, রাগে ফুটে উঠেছে কপালে। সেটি কণ্ঠেও প্রকাশ করে বলল, খবরদার, এসব কথা যদি আবার মুখে এনেছো, সামনের শুক্রবার ভালো ভালো কবুল বলবে, নয়তো বাড়ি থেকে তুলে নিয়ে যাব। আপনি কি গুন্ডা? হলাম না হয় একদিনের জন্য। নাজুক মেয়েটি ছোটবেলা থেকে আহ্লাদে বড় হয়েছে। সদ্য প্রস্ফুটিত গোলাপের মতন মুখমণ্ডল তার। অভিমান চোখে জমা। নাফিয়া হুট করে দমে গেল, দৃষ্টি নত করলো। শিশির জমেছে নেতিয়ে থাকা চোখে। বুঝতে পারছে তার বাড়াবাড়ি, কিন্তু মন কিছুতেই মানতে পারছে না সেদিনের বিষয়টি। আরিফকে অন্য মেয়ের সাথে হেসে খেলে কথা বলতে দেখে ভার হয়ে আসছে বারবার মন। আরিফ থুতনিতে হাত ঠেকিয়ে মুখ তুলল। ঠিক তখনই দুই চোখের কোণ বেয়ে ঝরে গেল শিশির কণা। আরিফ হাতের বাঁধন আলগা করে দুহাতে আগলে নিল প্রিয়তমার মুখখানা। বলল, জানি তোমার মনের অবস্থা। মেয়েরা অভিমানী হয়, অল্পতে কষ্ট পেয়ে বসে থাকে, অযথাই উল্টাপাল্টা ভাবে। সাদিপ ভাইয়ের বলা কথা আর সেদিন ওই আপুর সাথে আপনার হেসে হেসে কথা বলে, এসব কি ভুল? অবশ্যই ভুল। দিবা আমার কলিগ, কাকে বিশ্বাস করতে হবে সেটা বুঝতে শিখো। সাদিফকে ভালোভাবে চেনো তুমি। সে এক বাক্য বললে সেখানে বেশিরভাগই শব্দ মিথ্যে, দুষ্টমির ছলে বলেছে, আর তুমি বিশ্বাস করে বসে আছো বোকামে। বলেই সামান্য হাসলো আরিফ। তার হাসি দেখতে চেয়েও দেখল না নাফিয়া। কেন এত ভাবছে জানা নেই। বারবার মনে ভয়, আরিফও যদি তার অপূর্ণতার দোহাই দিয়ে চলে যায়, তাকে ভুলে যায়, তাকে কষ্ট দেয়,
কাকে বিশ্বাস করব জানি না। উঁচু করে জবাব দেয়। আমাকে, শুধুই আমাকে বিশ্বাস করবে। আপনি ভালো না। খারাপ হলেও তোমার। তৎক্ষণাৎ চোখ তুলে তাকায় নাফিয়া। খারাপ হলেও তোমার কথাটি কর্ণপাত হওয়ার সাথে সাথে সর্বাঙ্গ জুড়ে এক শীতলতা বয়ে গেল। আরই বৃদ্ধাঙ্গুলের সাহায্যে সিক্ত ললাট মুছে দিয়ে বলে, আমার চোখ তোমাকে দেখে ফুরসত পায় না। আশেপাশে চাক্কচিক্ক আমার কাছে ভীষণ তুচ্ছ। তুমি আসবে বলে অন্য কোনো নারী আমার জীবনে কখনোই পদার্পণ করেনি, আর কখনো করবেও না। সেই সুযোগ নেই, সুযোগ শেষ করে দিয়েছি। হুম। হুম? শুধু হুম? এত বড় স্পিচ দিলাম, এর বদলে শুধু হুম? তুমি ভীষণ আনরোম্যান্টিক নাফিয়া। নাফিয়ার ভ্রুদয়ের মধ্যিখানে গাঢ় তিনটে ভাঁজ পড়ল। মনে মনে ভাবলো রোমান্টিক হওয়ার কথা ছিল বুঝি। আরই বলে ওঠে, ব্যাপার না, বিয়ের পর রোমান্স শিখিয়ে দেব। আপনি এতটা অশ্লীল কেন? হো হো করে হেসে ফেলে আরই। বুক ফুলিয়ে বলল, আমি রোমান্টিক প্রকৃতির লোক, অশ্লীল না। নির্লজ্জের মতো কথাবার্তা বলেন, আবার সেটি বুক ফুলিয়ে জাহির করছেন। লজ্জা হওয়া উচিত। আমার লজ্জা ছোটবেলা থেকে একটু কম। সেটা বোঝাই যায়। আচ্ছা, লজ্জা শরমের হিসেব পরে করব। আগে বলো, বিয়েতে কি রঙের শাড়ি পরবে? যদিও তোমাকে সব রঙে মানাবে। এবারে লজ্জা গ্রাস করলো নাফিয়াকে। চোখ নামিয়ে ফেললো। আরিফের বোঝানোতে বুঝে গেছে, কিন্তু এখন যে বিয়েটাও করতে হবে সেটা ভুলতে বসেছিল। কি হলো বলো? নাকি বিয়ে করার ইচ্ছে নেই? নাফিয়া ঠোঁট কামড়ে বলে ওঠে, নেই। সামান্য অভিমান করেছো বলে বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছি। বিয়েতে টাল বাহানা করলে বাংলা সিনেমার মতো তুলে নিয়ে কপালে বন্দুক রেখে বিয়ে করতে দুবার ভাববো না। আপনার কাছে বন্দুক আছে বুঝি? ডায়লগবাজি করতে গিয়ে নাফিয়ার প্রশ্নের সম্মুখীন হয়েছে। আরিফের মুখ বন্ধ করে দিয়ে খিলখিলিয়ে হাসছে নাফিয়া। আরিফ হুট করে বলে উঠল, আমার লাগাম ছাড়া ইচ্ছেরা বলছে এক্ষুনি তোমার হাসি মাখা গাড়ে অধর ছুঁয়ে দিতে। তবে নিজেকে দমিয়ে নিলাম, তোলা থাকলো। নাফিয়ার ফোলা গাল টেনে দিয়ে বলল, এখন আসি হবু, টাটা। নাফিয়ার পেট গুলিয়ে আসছে। হুট করে ঠাওর করতে পারে বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত তার জন্য নেওয়া হচ্ছে। বাইরে শিরিন বেগম, আতাউর সাহেব বসে আছেন, সাথে আরিফও। কথা বলছেন সিদ্দিক সাহেব ও রেশমা বেগমের সঙ্গে। টুকটাক কথাবার্তার হাসির আওয়াজ ভেসে আসছে ঘরে। অল্প স্বল্প আওয়াজ বুক কাঁপিয়ে তুলছে নাফিয়ার। কালচে সবুজ রঙের সালোয়ার কামিজ পরনে, মাথায় সামান্য কাপড় টানা, বিছানায় মূর্তির মতো বসে অনুভব করছে হৃৎপিণ্ডের বেগতিক স্পন্দন। শ্বাসকষ্ট উঠে যাবে হয়তো কিছুক্ষণের মধ্যে। ঠিক তখনই রেশমা বেগমের সঙ্গে শিরিন বেগম ঘরে এলেন। এক লাফে দাঁড়িয়ে পড়ল নাফিয়া। অনেকটা ঘাবড়ে উঠেছে। নাফিয়াকে এরূপ আতঙ্কিত হতে দেখে শিরিন বেগম বলেন, ভয় পেয়েছো? হ্যাঁ। না আসলে। আবল তাবল বলছে নাফিয়া। হুট করে গলা শুকিয়ে মরুভূমির হয়ে গেল। শিরিন বেগম হেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভয়ের কিছু নেই মা, আমি তোমাকে তোমার বিয়ের শাড়ি দিতে এসেছি। বিয়ের শাড়ি এর অর্থ কি? কথা পাকা হয়ে গেছে। অবস্থা আরও নাজুক হতে শুরু করে নাফিয়ার। খিচে চোখ নামিয়ে দাঁড়িয়ে রইল। শিরিন বেগম হাত টেনে নাফিয়াকে পাশে বসালেন। শাড়ির বক্স এগিয়ে দিয়ে বললেন, আমার ছেলেটা পাগল। যেদিন থেকে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছে এর একদিন পরেই আমাকে নিয়ে বিয়ের কেনাকাটা করে ফেলেছে। তোমাদের তরফ থেকে কি উত্তর আসবে সেই অপেক্ষাও করেনি। বলেই হেসে ফেললেন শিরিন বেগম ও রেশমা বেগম। শাড়ির বক্স খুলে গাঢ় মেরুন রঙের শাড়িটি গায়ে জড়িয়ে দেখলেন। রেশমা বেগমের চোখ আকস্মিক ঝাপসা হয়ে আসে। তার মেয়েকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে। শিরিন বেগম বলে উঠলেন, তোমার ভীষণ মানাচ্ছে তোমাকে রংটা। তোমার ভালো লেগেছে নাফি? নাফিয়া গায়ে জড়ানো শাড়িটা দেখলো। নরম তুলতুলে, রংটি মনে ধরার মতো। নিশ্চয়ই আরিফের পছন্দ, তাই তো সেদিন জানতে চেয়েছিল। নাফিয়া লাজুক গলায় বলে উঠল, জি পছন্দ হয়েছে। তুমি আরিফকে বিয়ে করতে রাজি তো? ও একটু অন্যরকম, কখনো রসিক আবার কখনো রাগী, কিন্তু দায়িত্বহীন না। প্রশ্নের জবাব তার হৃদয় আগেই দিয়েছে, কিন্তু সেটি মুখে ফুটবে কি করে? ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আতাউর সাহেব আর সিদ্দিক সাহেব দাঁড়িয়ে অনুমতি চাইলেন। আসবো? রেশমা বেগম চোখ মুছে জবাব দিলেন, জি আসুন ভাই সাহেব। আতাউর সাহেব ঘরে ঢুকে নাফিয়াকে দেখে বললেন, বাহ, দারুণ লাগছে তো আমার হবু বৌমাকে। নাফিয়া লজ্জায় আরো নতজানু হয়ে এলো। সেদিন আরিফের মুখে হবু বউ শব্দজোড়া শুনে হতভম্ব হয়েছিল। আজ আরেকটা নতুন ডাক, বৌমা। এই নিত্য নতুন ডাকে পাগল প্রায় অবস্থা নাফিয়ার। সিদ্দিক সাহেব আতাউর সাহেবের দুহাত ধরে বলে উঠলেন, ভাই, প্রতিটি বাবা চাই মেয়েকে একজন যোগ্য ভালো কারো হাতে তুলে দিতে। প্রতিটা বাবা মেয়ের ক্ষেত্রে ভীষণ লোভী। আপা যখন আরিফের জন্য প্রস্তাব দিলেন আমি সাথে সাথে রাজি হয়েছি, শুধুমাত্র মেয়ের ভালো থাকার লোভে। হ্যাঁ, এটাকে আমি লোভী বলবো। আমি ভেবেছি আরিফের চেয়ে আর ভালো ছেলে পাবো না আমি মেয়ের জন্য। আর
আমার মেয়েটাও আমার চোখের কাছে থাকবে, এই সুযোগ কি হাতছাড়া করি বলুন? কিন্তু আমার মেয়ে যে কিছু অপূর্ণতা আছে, এতে আমার মেয়ের কোনো দোষ নেই। দোষ আমার খামখেয়ালিতে আমার মেয়েটা এত বড় বিপদ হয়েছে। সব ঠিক থাকা সত্ত্বেও তাকে মানুষের মুখে কিছু নোংরা শব্দ শুনতে হয়। আমি কথা দিচ্ছি, আমার মেয়ে আপনার ঘরের বউ হিসাবে কখনো দায়িত্ব ভালোবাসা গাফিলতি করবে না। শুধু একটাই অনুরোধ, ওর অপূর্ণতাকে ওর দুর্বলতা হিসাবে দেখবেন না। সোফায় বসে ছটফট করছে আরিফ, দুহাত একত্রিত করে নিচু হয়ে বসে আছে অনেকক্ষণ যাবৎ। সামনেই জমিলা বেগম বেশ কিছু সময় ধরে আরিফকে পর্যবেক্ষণ করছে। আরিফও আর চোখে কয়েকবার দেখেছে তাকে। হুট করে বলে উঠল, ভালো আছেন? জমিলা বেগম এমনিতেই খুশি নন বিয়েতে, তার মধ্যে আরিফের খোঁচা মারা প্রশ্ন ব্যঙ্গাত্মক হাসি গা জ্বালিয়ে দিচ্ছে। জবাবে বললেন, তোমরা ভালো থাকতে দিতেছ? কেন দাদি, আপনার নাতনির বিয়ে, তাও আবার নায়কের মতো একটা ছেলের সাথে, আপনার তো খুশিতে নাচার কথা। জমিলা বেগমের মুখ আরো কুঁচকে এলো, বিরক্তি প্রকাশ করে বললেন, মস্করা করতেছ? আপনার সাথে তো আমার দুষ্টু মিষ্টি সম্পর্ক হতে চলেছে দাদি, একটু মশকরা করলাম না হয়? জমিলা বেগম ফুঁসে ওঠেন। তড়াক করে উঠে নিজের ঘরে চলে গেলেন। বিড়বিড় করে বকে যাচ্ছেন আরিফকে। অন্যদিকে হেসে যাচ্ছে আরিফ, মনে মনে বলে উঠল, সবেমাত্র শুরু, আপনার সাথে আরো মশকরা বাকি। সাদিফা জোহান ঠিক তখনই বিনা আমন্ত্রণের মেহমানের মতো ঢুকে পড়ল। আরিফকে এভাবে মার্জিত ভঙ্গিতে বসে থাকতে দেখে দুজনার চোখ কপালে উঠেছে। দুজনা এসেই আরিফের দুপাশে বসলো, এমনভাবে তাকিয়ে রইল যেন মিউজিয়ামে রাখা কোনো ঐতিহাসিক বস্তু। আরিফ চোখ ঘুরিয়ে দুজনকে দেখে বলল, কি সমস্যা কি? বিয়ে করছেন তাহলে? হ্যাঁ তো। এভাবে তো বিয়ে হবে না। আমরা আমাদের বোনকে যার তার হাতে তুলে দিব না। আপনার দুলাভাই হওয়ার পরীক্ষা দিতে হবে। আরিফ সঙ্গে সঙ্গে দুজনার ঘাট চেপে ধরে দুহাতে বলে, অতি পাকনামি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিয়েতে বাঁকানো ঘাড় নিয়ে উপস্থিত হতে না চাইলে এই কেঁচির মতো মুখ একদম বন্ধ রাখবি। শরীরে বল আছে বলে অপপ্রয়োগ করেন, দুর্বল মানুষের সাথেই পারবেন। তোর অবস্থা আমি দ্বিগুণ খারাপ করব, মনে রাখিস। সাদিফ দমে গেল, কিছু বলা যাবে না, নয়তো ব্ল্যাকমেল করা শুরু করবে। কিছুক্ষণ পর সকলে নাফিয়ার ঘর থেকে বেরিয়ে এলো হাসি মুখে। বিয়ে হচ্ছে এটা ফাইনাল, কিন্তু নাফিয়া কোথায়, একবারও দেখা হলো না, বাহিরেও এলো না। তাকে দেখবার জন্য মনটা আনচান করছে আরিফের। সিদ্দিক সাহেব আতাউর সাহেবের দুহাত ধরে বললেন, ভাই, আমি চাই নাফিয়ার পড়ালেখা শেষ হলেই ওকে তুলে দিতে। এখন আকদ হয়ে থাকুক। আরিফের মুখটা বেলুনের মতোই চুপসে যায়। এটা তো সে চায় না, নিজেকে আটকালো, নয়তো লাফিয়ে বলে ফেলতো তার বউ তার কাছেই থাকবে। আমরা বিয়ের পর বৌমাকে নিয়ে যাব ভাই। আমাদের দূরত্ব আর কতটুকু বলুন? আমাদের মেয়ে কখনো এ বাড়ি কখনো ও বাড়ি থাকবে। ওর পড়ালেখার দায়িত্ব এখন থেকে আরিফের। কিন্তু না ভাই, আমার বৌমাকে নিয়ে যাব। আপনার যখন ইচ্ছা, যত সময় ইচ্ছা মেয়েকে নিজের কাছে নিয়ে রাখতে পারবেন, আমার কোনো আপত্তি নেই। আরিফের নেতানো মুখে খুশির ঝলকানি, বাবাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। মনের ইচ্ছে পূরণ করে দিল সে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আরিফ। দেখতে দেখতে শুক্রবার। নাফিয়া কল্পনা করতে পারেনি সময়টা এত দ্রুত আসবে। সকাল থেকে কখনো আড়ালে কখনো প্রকাশ্যে কেঁদে চলেছে। আজকের দিনে একবারও আরিফের কথা মনে হয়নি তার। কথা বলার তৃষ্ণা জাগেনি। অদ্ভুত ভয় পুরো মনটাকে গ্রাস করে ফেলেছে। রেশমা বেগম কেঁদেছেন, কিন্তু মেয়েকে বুঝতে দেননি। হাসি মুখে নাফিয়ার কাপড় লাগেজে রেখেছেন। নাফিয়ার কান্নার আওয়াজটা হুট করে তীব্র হলো, জমিলা বেগমের কান অবধি পৌঁছে গেছে। আজও তার মনে কোনো রকম হলো না। বিরক্তি প্রকাশ করে নাফিয়ার সামনে এসে বললেন, যত সব ঢং, এতই দরদ বাপ মার লেগা তো ফিরিতি করতে গেছিলি কেন? নাফিয়া হুট করেই চুপসে যায়। সিদ্দিক সাহেব মায়ের দিকে কঠিন দৃষ্টিতে চেয়ে মেয়ের কাছে এলেন। মেরুন রঙের শাড়িতে তাকে আর বাচ্চা মেয়ে লাগছে না। মেয়েকে দেখে হাসি মুখে বলে উঠলেন, এত কান্নার কি আছে মা? দেখো আমাকে, আমি ভীষণ খুশি। নাফিয়া চোখ তুলে তাকালো। চোখের কাজল লেপটে গেছে। মাত্রই সিদ্দিক সাহেব নামাজ পড়ে এসেছেন। আরিফরাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। নাফিয়া কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, তোমাদের ছাড়া কিভাবে থাকবো আমি? আমাদের ছাড়া? কে বললো আমাদেরকে ছাড়া? তুমি যখন তখন ডাকবে বাবাকে, দেখবে 1 মিনিটে আমি হাজির। তোমার জন্য সারাক্ষণ বারান্দায় বসে থাকবো না হয়। আমাদের প্রতিদিন দেখা হবে মা। কিন্তু ওটা তো আমার বাড়ি, আমার ঘর হবে না। এটা কোনো কথা বললে তুমি? এটা তোমার আসল বাড়ি, আসল ঘর। আর আজ থেকে তোমার জন্য সব কিছুরই ঊর্ধ্বে থাকবে তোমার স্বামী, অর্থাৎ আরিফ।
আমার দায়িত্ব শেষ হলো, কিন্তু ভালোবাসা নয়। বাবার বুকে মুখ গুজে দিল নাফিয়া। রেশমা বেগম এসে হাত বুলিয়ে দিলেন মেয়ের মাথায়। নিচ থেকে কিছু আওয়াজ ভেসে এলো। নাফিয়া বুঝতে পারল না কিসের আওয়াজ। উঠে নিচে তাকাতে আটকে ওঠে নাফিয়া। সাদা রঙের পাঞ্জাবি গায়ে সাদিফ আর জোহানকে শাসিয়ে যাচ্ছে আরিফ। ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তাকে টাকা ছাড়া। সেসবের দিকে নজর নেই নাফিয়ার। সে নিষ্পলক দৃষ্টিতে শুধু দেখলো আরিফকে। লোকটাকে একদম গুরুত্ব দেওয়া হয়নি এই কয়টা দিন। আজ একবারের জন্যে তার কাছেই চলে যাবে। সত্যি তাদের বিয়ে হচ্ছে। যাকে দু চোখে সহ্য হতো না, আজ তার জন্যই বসে যে বসে। পুরো শরীর কেঁপে ওঠে নাফিয়ার। এই অনুভূতি বলে বোঝানোর মতো নয়। ভাবনায় ডুবে থাকে নাফিয়া। ঠিক তখনই কাজী সাহেব এসে হাজির হলেন, সাথে গুরুজনেরা। রেশমা বেগম মেয়েকে নিয়ে এসে বসিয়ে দিলেন। কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করলে নাফিয়ার মন বলে ওঠে, সবকিছু এত দ্রুত কেন হচ্ছে? সময় এত তাড়াহুড়ো করে কেন চলে যাচ্ছে? হৃদয়ে ধুকপুকানি বাড়ল। মায়ের হাত খামচে ধরল নাফিয়া। এটা ভয় নাকি সংকোচ বুঝতে পারছে না কিছুই। কেমন যেন সব ঘুরছে তার চোখের সামনে, গুলিয়ে আসছে। কোনো নাম দিতে পারছে না নাফিয়া এই অবস্থার। কাজী সাহেব বিনয়ের সঙ্গে কবুল বলতে বললেন নাফিয়াকে। নিঃশ্বাস ভারী হয়ে এলো। সিদ্দিক সাহেব এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রেখে বললেন, কবুল বলো মা। নাফিয়ার চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ল। লম্বা নিঃশ্বাস ফেলে বলল, কবুল। নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে 3 কবুলে গ্রহণ করেছে আরিফকে। কাজী সাহেব উঠে চলে গেলে আরিফের কাছে। নাফিয়া মায়ের বুকে শরীরটা ছেড়ে দিল, বলল, মা, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমার ভীষণ খারাপ লাগছে মা। রেশমা বেগম নিজের অশ্রু লুকিয়ে বললেন, এমন হয় বিয়ের সময়, একটু পর দেখবে ঠিক হয়ে গেছে। আমি তোমাদের পর হয়ে গেলাম, তাই না? থুর বোকামি, সন্তান কখনো পর হয় বাবা মায়ের কাছে? আরিফ বিয়ে করতে অতি আগ্রহী আগে থেকে। কাজী সাহেব সামনে এসে বসলে সোজা হয়ে বসলো। মনের উচ্ছ্বাসটা মনের মাঝে চেপে নিল কিছুক্ষণের জন্য। মাত্র 3টে শব্দ, আর নাফিয়া সারা জীবনের জন্য তার। এক পলক জমিলা বেগমের দিকে তাকালো আরিফ। এই বুড়িটা কোনো বাগড়া দিতে পারেনি। একেবারে চুপচাপ আছে। হয়তো চাইছে অনেক কিছু বলতে, কিন্তু পারছে না। আরিফ তার দিকে চেয়ে শয়তানি হাসি হাসলো। তাকে রাগিয়ে কাজী সাহেবের কথা মতো এক নিঃশ্বাসে বলে ওঠে। পেছন থেকে সাদিফ বলে ওঠে, শ্বাস নিন এবার। কথাটা ব্যঙ্গ করে বলা হয়েছে। আরিফ চোখ পাকিয়ে তাকালো তার দিকে। বিয়ে হয়ে গেছে ঘরোয়া ছিমছাম ভাবে। এর চেয়ে স্বস্তির এই মুহূর্তে কিছু নেই। কিন্তু তার বউয়ের দেখা যে পেল না। তার কি হবে? আরিফের মধ্যে শুরু হলো আরেক অস্থিরতা। নাফিয়াকে বউরূপে দেখার ইচ্ছা। হাঁসফাঁস করেও লাভ হয়নি। তার স্ত্রীকে লম্বা ঘোমটা টেনে বিদায় বেলায় নিয়ে আসা হলো তার কাছে। ওনার আড়ালে থাকা মুখটা দেখা গেল না। হতাশ আরিফ। নাফিয়া রীতিমতো ভয় কুকড়ে আছে। তার ঠান্ডা হাতটা এগিয়ে আরিফের হাতে রেখে সিদ্দিক সাহেব বললেন, আমি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে খুশি বাবা। মেয়েকে হাসতে হাসতে বিদায় করছি। একটু কান্না আসছে না আমার, কারণ মেয়ে আমার চোখের কাছেই থাকবে। যখন ইচ্ছে তখন দেখতে পারবো। আর আমার বিশ্বাস আরিফ একজন চমৎকার জীবনসঙ্গী হবে। অন্যায় হচ্ছে আরিফের সাথে। চাতক পাখির মতো ছটফট করছে এক পলক নিজের সদ্য অবিবাহিতা স্ত্রীকে দেখবার জন্যে, কিন্তু কেউই সুযোগ দিচ্ছে না। কত শখ ছিল বউকে কোলে তুলে ঘরে নিয়ে আসবে, সেটাও হলো না। কোনো সুযোগই পেল না। সাপের মতো সোফায় বসে ফোঁসফোঁস করছে। এটা কেমন বিয়ে যার সর্বপ্রথম অধিকার সেই দেখতে পাচ্ছে না, বাকিরা সবাই দেখে ফেললো। ছোট আকারে বিয়ে হয়েছে। আতাউর সাহেবের পূর্ব শর্ত ছিল এই বিয়েতে সিদ্দিক সাহেবের কোনো প্রকার কোনো টাকা খরচ করবেন না। অনুনয় বিনয় করেও সেই শর্তের অবাধ্য হতে পারেননি সিদ্দিক সাহেব। শুধু তার হৃদয়ের অংশ মেয়েকে তুলে দিয়েছেন। ভিন্নধর্মী বিয়ে তাদের। নাফিয়ার বাবা মাও সাথে এসেছেন মেয়েকে দিতে। আজকে দুপুরের খাবার আরিফদের বাড়িতেই আয়োজন করা হয়েছে। শিরিন বেগম আরিফের রুষ্ট মুখের দিকে চেয়ে বললেন, খাবি না? আরিফ তেরা চোখে চেয়ে বলে, না। ঢং করিস না। এক থালে খাবার নিয়ে এসেছি, আয়, তোকে আর নাফিকে খাইয়ে দিব। আরিফ নাকচ করার জন্য প্রস্তুত ছিল। নাফি আর তাকে একসাথে খাইয়ে দিবে শুনে উঠে দাঁড়ালো। গম্ভীর রাগী ভাবমূর্তি বজায় রেখে টেবিলে গিয়ে বসলো। শিরিন বেগম ছেলের অবস্থা দেখে মুচকি হাসেন। নাফিকে নিয়ে এলেন খাবার ঘরে। সবাই একত্রে বসেছে। আরিফ তাকালো না একবারের জন্য। এই অল্প দেখাতে তার মন ভরবে না। ঘরে গিয়ে একবারে চোখ জুড়িয়ে দেখবে। ততক্ষণ অবধি নিজেকে নিয়ন্ত্রণে রাখলো। নাফিয়া কাচুমাচু হয়ে আছে। শিরিন বেগম পরম যত্নে নিজের মেয়ের মতো করে প্রথম লোকমা নাফিয়ার মুখে তুলে দিয়ে বললেন, আমার মেয়ের শখ পূর্ণ হলো। নাফিয়া চোখ নামিয়ে হাসে। সবার আড়ালে এক পলক আরিফের ভোতা মুখটাও দেখে নিল। ভাবলো তার আবার কি হয়েছে, বিয়ে তো করলো, মুখ কেন বাংলার পাঁচ বানিয়ে রেখেছে। খাওয়া দাওয়া বাকি সব আয়োজন শেষ করতে করতে রাত গড়িয়েছে। আরিফ অবশেষে সুযোগ পেল ঘরে যাওয়ার। সেখানে তার জন্য অপেক্ষায় নাফিয়া। আড়মোড়া দিয়ে ঘরের কাছে যেতে না যেতেই বাধা হয়ে দাঁড়ালো সাদিফা জোহান। হাত মেলে দরজার সামনে দাঁড়িয়েছে। আরিফ চটে গেল। ঠোঁটে ঠোঁট চেপে বলল, তোরা এখনো বিদায় হোসনি? টাকার হিসেব বাতি। আবার কিসের টাকা? টাকা না দিয়ে ঘরে যেতে পারবেন না।
নাফিয়াদের বাড়িতে ঢোকার পথে 5,000 টাকা ডাকাতি করেছে দুই ভাই মিলে। এখন আবার এসেছে। আরিফের ইচ্ছে হলো মাথা দুজনের 4 ভাগ করে দিতে। এত সময় পর বউকে দেখার সুযোগ পেয়েছে, তার মধ্যে এসে দাঁড়ালো এই দুজন। তোদের আমি অলরেডি টাকা দিয়েছি। সেটা মেয়ে পক্ষের টাকা, এবার ছেলে পক্ষের। আরিফ লম্বা নিঃশ্বাস ফেলল। না, এদের সাথে তর্কে যাওয়া যাবে না। যত তর্ক তত দেরি। পকেট থেকে 1,000 টাকার 2টো নোট বের করে বলল, যা দিচ্ছি নিয়ে বিদায় হ। অতিরিক্ত একটা কথা বললে ভালো হবে না, বলে দিচ্ছি। আমাকে আমার বইয়ের কাছে যেতে দে। ভাই, আপনি এত কিপটে কেন? মাত্র 2,000? 2,000 দিয়েছি, এটাই অনেক, ভাগ। বলেই দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরিফ। যথাসম্ভব দ্রুত ঘরে গিয়ে দরজা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পেছন থেকে সাদিব, জোহান উভয়ই চেঁচাচ্ছে। তাতে আরিফের কিছুই যায় আসে না। ঠোঁটে লম্বা হাসি টেনে সামনের দিকে তাকাতে আত্মা উড়ে গেল যেন। তার ঘরে গোলাপের সুবাস, তার মধ্যিখানে এক লাল টুকটুকে রক্তজবা মাথা নিচু করে নিজেকে গুটিয়ে বসে আছে। আরিফ আর এক মুহূর্ত ব্যয় করল না। দ্রুত কদমে গিয়ে বিছানায় থাপাস করে বসে পড়ল। নাফিয়া নিজেকে আরো গুটিয়ে নিল। আরিফ যেন বসে থেকে থেকে ক্লান্ত হয়ে পড়েছে কয়েক মুহূর্তে। মাথার একপাশে মুষ্টিবদ্ধ হাত থেকে এক হাতে আধা শোয়া হয়ে বলল, হ্যালো বউ। ঘোমটার নিচে চোখ জোড়া গোল গোল হয়ে গেল নাফিয়ার। হবু বউ থেকে বউ, ভিন্ন ভিন্ন দুটো ডাক তার পাগল করছে তাকে। মনে হলো এক বিশ্বযুদ্ধ শেষ করে তোমার কাছে এসেছি। তুমি জানো কতটা ছটফট করছিলাম। আরিফ সোজা হয়ে বসলো, এগিয়ে এলো নাফিয়ার দিকে। নাফিয়া কিছুটা পিছু হটে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। আলতো হাতে ঘোমটা তুলতে লজ্জায় লাল টকটকে মুখখানা চোখের সামনে ভেসে উঠে। পৃথিবীটা হুট করে যেন ঘুরতে লাগলো আরিফের। মনে হলো এর আগে এই সৌন্দর্য দেখতে পায়নি। বউ সাজলে মেয়েদের রূপ দ্বিগুণ হয়ে যায় বুঝি। আরিফ কিছু না ভেবে কপালে ঠোঁট ছোঁয়ায়। আকস্মিক আক্রমণে কেঁপে উঠল নাফিয়া। আরিফ তার হাত ছুঁয়েছে বহুবার, কাঁধে মাথা রাখা হয়েছে, কিন্তু আজকের স্পর্শ ভিন্ন অনুভব করাচ্ছে কেন। নিঃশ্বাস আটকে আসে নাফিয়ার। আরিফ দু হাতে নাফিয়ার গাল আগলে নিয়ে বলল, অপ্রিয় থেকে ভীষণ প্রিয় হয়ে কেমন লাগছে বউ? নাফিয়া ঠোঁট কামড়ে দৃষ্টি নামায়, জবাবহীন রয়। আরিফ নাফিয়ার কাছ থেকে সরে গেল। নাফিয়া ঝটপট চোখ তুলে তাকায়। আরিফ উঠে গিয়ে জানালার পর্দা টেনে দেয়, বারান্দার দরজাটাও লাগিয়ে দিল। ফিরে এসে কোমরে হাত রেখে বলল, শ্বশুর শাশুড়ির ঘর আর মেয়ের জামাইয়ের ঘর পাশাপাশি হওয়া একটা ডেঞ্জারাস বিষয়। নাফিয়া ঠোঁট টিপে হেসে ফেলে। বিছানা থেকে নেমে দাঁড়ালো, শাড়ি আর মাথার কাপড় গুটিয়ে নিয়ে। আরিফ আচমকা হাত ধরে টেনে আনলো নিজের দিকে, কোমর জড়িয়ে মিশিয়ে নিল বুকের সাথে। নাফিয়া ঢোক গিলে আমতা আমতা করে বলে উঠে, মা মা বলেছিল নামাজ পড়তে। আরিফ নাফিয়ার কপালে কপাল ঠেকিয়ে বলে, ঠিক আছে, ফ্রেশ হয়ে এসো। ছেড়ে দিল নাফিয়াকে। আরিফ স্বস্তির নিঃশ্বাস ফেলল। নাফিয়া দম আটকে ছিল এতক্ষণ। এভাবে কেউ কাছে টানে এই লোককে দিয়ে এক বিন্দু ভরসা রাখাও ভুল। নাফিয়া সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়েছে। অন্যদিকে আরিফ ঘরে কাপড় বদলে নিয়েছে। অজু করে এসে নাফিয়ার দিকে জায়নামাজে গিয়ে দিল। নাফিয়ার দৃষ্টি এড়াচ্ছে, তাকাতে পারছে না আরিফের দিকে। দুজনেই একত্রে নামাজ পড়ে নেয়। নাফিয়া জায়নামাজ টেবিলের উপর রাখতে মৃদু গানের ধ্বনি শোনা গেল। নাফিয়া ঘুরে তাকায়, আরিফ ঠিক তার পেছনে দাঁড়িয়ে। আরিফ নাফিয়াকে টেনে নিল, তার হাত এনে রাখলো নিজের কাঁধে। কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে তুলতে শুরু করলো গানের তালে। ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি। দুমুঠো বিকেল যদি চাও ছুঁয়ে দিচ্ছি। আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি। আঙুলে আঙুল যেন ভুল করে রাখছি। এই ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি। তোমায় ছোঁবো বলে, আদর করবো বলে উড়ে উড়ে আসে এলোমেলো কিছু গান। গুনগুন করে গাইছে আরিফ। নাফিয়ার ভেজা চুলে মুখ গুজে হেলে দুলে যাচ্ছে দুজনার দেহ। নাফিয়া আরিফের টি শার্ট খামচে ধরলো। আরিফের স্থির হয়ে জড়িয়ে ধরে নাফিয়াকে। ভারী গলায় কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে বুকে জড়ানোর সাধনা পূরণ হলো অবশেষে। নাফিয়া সাহস করলো, লম্বা নিঃশ্বাস ফেলে প্রশ্ন করে বসলো, আমাদের সত্যি বিয়ে হয়েছে তাই না? আরিফ আরো শক্ত করলো বন্ধন। যেন এই আবদ্ধতায় নাফিয়াকে বিশ্বাস করানো সহজ নয়। আরিফ বলল, হ্যাঁ, সত্যি বিয়ে হয়ে গেছে। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আরিফ মুখ তুলল, দুষ্টু হেসে টুকটাপ চুমু খেতে শুরু করলো নাফিয়ার সারা গালে। নাফিয়া ইলেকট্রিক শক খাওয়ার মতো করে স্থির দাঁড়িয়ে। এই সামান্য স্পর্শতে বরফের মতো জমে যেতে শুরু করেছে। এবার বিশ্বাস হলো মিসেস? নাফিয়ার হুঁশ ফিরে আরিফের দিকে রাগী দৃষ্টি ছুড়ে বলে, আপনি চরম অসভ্য। আরে, বউকে চুমু খাওয়াতে অসভ্য হয়ে গেলাম? তাই বলে এভাবে? আরিফের কপালে কপাল ঠেকায়, চোখে চোখ রাখলো। প্রগাঢ় দৃষ্টি তার মনের সব কথা বলতে সক্ষম। কেমন যেন ধাঁধানো চোখ, এত কাছ থেকে কখনো দেখা হয়নি। নাফিয়া যেন এই চোখের মোহে বেহায়া হয়ে উঠল। চোখ ফেরালো না, নিজে চেয়ে রইল। আরিফ ঝড়ো নিঃশ্বাস ফেলে শুধায়, তো কিভাবে বউ, কিভাবে ভালোবাসতে হবে বলুন?
কিভাবে ভালোবাসলে আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী হবেন? আজ থেকে আপনি যা বলবেন সেটাই সঠিক, বাকি সব ভুল। নাফিয়া লাজুক হাসে। এই যাত্রায় চোখ জোড়া আর তার চোখে রাখতে সাহসে কুলালো না। অদ্ভুত ভালো লাগায় টইটুম্বর হয়ে যাচ্ছে সে, বলে বুঝাতে চেয়েও পারছে না, অভ্যন্তরে ছটফট করছে। এক পর্যায়ে আপনা আপনি চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আরিফ খানিকটা বিচলিত হলো, থুতনিতে হাত ঠেকিয়ে বলে উঠল, কাঁদছো যে? আমার কাছাকাছি থাকতে ভালো লাগছে না? নাফিয়া এক হাতে আরিফের টি শার্ট খামচে ধরলো, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমার খারাপ লাগছে না, আমার একদম খারাপ লাগছে না, বরং ভালো লাগছে। আমি যা চেয়েছি সেটা নির্বিঘ্নে পেয়ে গেছি। আমি বোঝাতে পারছি না, মুখ ফুটে বলতে পারছি না, আমার ভীষণ ভালো লাগছে, কান্না পাচ্ছে। আরিফ নাফিয়ার কপালে প্রগাঢ় চুমু খেলো, চট করে পাজা কোলে তুলে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।